আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদ। তাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আতশবাজি, আলোকসজ্জা সহ বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে নগরবাসী। বিপর্যস্ত বিশ্ব অতীতের সব দুর্দশা ভুলে নতুন আশায় নতুন জীবনে ফেরার স্বপ্ন সবার। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুনকে বরণে আতশবাজি আর ফানুস উড়িয়ে উদযাপন হয়েছে দিনটি। বিভিন্ন 5 তারকা হোটেলে ছিল বছরের শেষ দিনটি উদযাপনে বিশেষ ব্যবস্থা। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট জানাচ্ছেন শাকিবুর রহমান। 2022কে বিদায় দিয়ে 2023 বরণ করতে এমন আতশবাজির আয়োজন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পণ্যের দাম বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হলো আরও একটি বছর। ঘড়ির কাঁটায় যখন রাত 12টা, ঠিক তখন ডিএমপির নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে আতশবাজি আর ফানুসের ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। 2022 কারো জন্য ছিল আনন্দের, আবার কারো ছিল বিষাদের। দুঃখ কষ্টকে পেছনে ফেলে নতুন বছরকে নতুনভাবে দেখতে চান সর্বস্তরের মানুষ। শুভ এবং অন্ধকারকে বিনাশ ঘটিয়ে একটি সুন্দর পৃথিবী, যেখানে সারা বিশ্বের মানুষজন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে। আজকের দিনটা কোনোভাবে আমরা মিস করতে চাচ্ছি না। নতুনভাবে বা সুন্দরভাবে উদযাপন করে একটা বছরের শেষ দিচ্ছি এবং নতুন বছরকে আমরা সুন্দরভাবে স্বাগতম জানাচ্ছি। বিগত বছরের মতো উন্নতির ধারা বজায় থাকুক 2023-এ, এ প্রত্যাশা সর্বসাধারণের। উন্নয়নের যে ধারাবাহিকতা, আমাদের অগ্রগতির যে ধারাবাহিকতা, সেটা আগের তুলনায় আরও বেগবান হবে। ভালো খারাপ নিয়ে একটা বছর পার হয়, বাট আমার কাছে মনে হয় 2022টা ভালোই গিয়েছে। সো এখন প্রত্যাশা 2023। আমাদের নতুন বছর আমরা সুন্দরভাবে সূচনা করতে চাচ্ছি। পুরনো সব হতাশা, গ্লানি পেছনে ফেলে নতুন বছর খুলে দেবে সম্ভাবনার দুয়ার। এই আশায় শুরু হোক নতুনের যাত্রা। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, ইংরেজি নতুন বছর বরণে আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, ইংরেজি নতুন বছর বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আয়োজন দেখছেন এবং নতুন বছরে কি প্রত্যাশা? সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে কালের গর্ভে হারিয়ে গিয়েছে আরও একটি বছর। নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীবাসী কিন্তু ব্যাপক আয়োজন করেছে। বেলা বাড়ার সাথে সাথে শাহবাগ মোড়ে প্রিয়জনদের জন্য ফুল কিনতে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে, দোকানিরাও পার করছে ব্যস্ত একটা সময়। আমি আপনাকে দেখাই আমার পেছনে যেখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই একটা ছোট ভিড় আছে। কেউ প্রিয়জনকে ফুল উপহার দিবে বলে এখানে চলে এসেছে, কেউ নতুন বছরকে উদযাপন করবে বলে এখানে চলে এসেছে। রাজধানীর শাহবাগ মোড়, টিএসসি সব জায়গাতেই একই রকম অবস্থা, একই পরিস্থিতি, একই রকম উল্লাস উদ্দীপনা বিরাজ করছে। যদি একটু বলি যে শনিবারের সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই কিন্তু নতুন বছরকে বরণ করার একটা হিড়িক পড়ে যায় সবার মধ্যে, জনসাধারণের মধ্যে। ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে নতুন আশা, নতুন সম্ভাবনাকে স্বাগত জানিয়ে শুরু হয় ইংরেজি নতুন বছর 2023। এই সাথে কিন্তু শুধু বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কিন্তু নতুন বছর ব্যাপকভাবে উদযাপন করেছেন। এখানে যারা জনসাধারণ আছেন তারা বলছেন, তাদের প্রত্যাশার জায়গা থেকে তারা বলছেন যে গত বছরের নানান যে দুর্দশা ছিল কিংবা নানান যে হতাশা ছিল সেগুলা বাদ দিয়ে নতুন বছরকে তারা বরণ করতে চাচ্ছেন। কেউ কেউ প্রিয়জনের জন্য ফুল কিনতে এসেছেন, কেউ আবার কিন্তু পরিবার অফিসের কাউকে দিবেন বলে ফুল কিনতে এসেছেন। এভাবেই সবাই মানে বিভিন্ন নানান আয়োজনে কিন্তু আসলে তারা তারা উদযাপন করছেন দিনটি। আরেকটু বলতে চাই যে এখানে যারা জনসাধারণ আছে তারা প্রত্যাশা করছেন যে আগামী দিনগুলো যাতে ভালো কাটে, নতুন স্পন্দন। ধন্যবাদ। এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন অধরা ইয়াসমিন। সমৃদ্ধির স্বপ্নে পুরনো যত অপ্রাপ্তিকে পেছনে ফেলে বিশ্ব স্বাগত জানালো আরেকটি নতুন বছরকে। স্বাগত 2023। ইংরেজি নতুন বছরকে ঘিরে আগামী দিনের নতুন প্রত্যাশা জানিয়েছে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। তাদের চাওয়া, অতীতের সকল জীর্ণতা পেছনে ঠেলে আসছে দিনগুলোতে মূর্ত হবে আকাঙ্ক্ষার স্বপ্ন। হানাহানি আর অনিশ্চয়তা ভুলে প্রতিষ্ঠা পাবে সাম্যের বাংলাদেশ। সাদিয়া কানিজের রিপোর্ট।
নতুন ভোর, নতুন সূর্য, শত প্রত্যাশা জাগিয়ে সূচনা হলো আরেকটি নতুন বছরের, নতুন দিনের। বৈশ্বিক মহামারী করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামের মধ্যেই ফের একটু একটু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। তাই ব্যবসায়ীদের কাছে নতুন দিনের প্রত্যাশা আর ফিরে না আসুক সেই দুঃসহ দিনগুলো। অনিয়ন্ত্রিত বাজার আর অর্থনৈতিক মন্দার কালো মেঘ দূর হওয়ার প্রত্যাশা সবার। নতুন বছর জিনিসের দাম কমলে সবার জন্য ভালো হবে। আল্লাহ চাইতো 2023 সালে অনেক ভালো হবে। অতীত অভিজ্ঞতায় শিক্ষার ক্ষতির অন্যতম কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা। নতুন বছরে নির্বাচনকে সামনে রেখে সেই আশঙ্কা দেখা দিলেও নতুন প্রজন্মের প্রত্যাশা এবছরে দূর হোক অস্থিরতা। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষা খাতে ব্যাপক ধাক্কা লেগেছে। নতুন বছরে থেকে শুরু করে বাকি জীবন আমরা এমন কোনো বিষয়ের মুখোমুখি হব না। স্বাধীনতা বিরোধী যারা অপশক্তি আছে তারা আবারও হয়তো নির্বাচন যেহেতু সামনে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে, সেহেতু সেদিক থেকে আমাদের একটাই প্রত্যাশা যে যাতে আমাদের পড়ালেখার কোনো যাতে হ্যাম্পার না হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা সেটা যেন না থাকে। তবে নতুন বছর নিম্ন আয়ের মানুষদের নতুন করে ভাবায় না। তাদের কাছে 3 বেলা খেয়ে পড়ে দিন যাপনই যথেষ্ট। তাই চাওয়া উন্নয়ন হোক সবার জন্য। নতুন বছর আশাবাদী, বেশি রোজগার করবো, সুন্দর করে খেয়ে পড়ে বাঁচতে চাই। সামনে বছর পর্যন্ত সুন্দরভাবে চলতে পারি, এটাই আল্লাহর কাছে। বছরের প্রথম দিনটি বরণ করতে ফুলের দোকানগুলোতে ছিল বাড়তি চাপ। অন্য দিনের তুলনায় অর্ডার বেড়েছে কয়েক গুণ। আগের বছরের তুলনায় এবছর অনেক ভালো বেচা কেনা হচ্ছে। মোটামুটি 2.5 লাখ 3 লাখ টাকা বেচা কেনা হয়। আমাদের প্রচন্ড পরিমাণ অর্ডারও পড়ছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হানাহানি আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সংকট কেটে যাক, গড়ে উঠুক সমতার দেশ, এমনটিই চাওয়া এই অর্থনীতিবিদের। যখন নির্বাচন আসে রাজনৈতিক সহিংসতা হয়, রাজনৈতিক উত্তাপ বাড়ে। তো আমি এবার আশা করি যে রাজনৈতিক উত্তাপ বাড়তেই পারে, কিন্তু সহিংসতায় যেন রূপ না নেয়। তাহলে অর্থনৈতিক এবং সামাজিক যে কর্মকাণ্ড সেগুলি চালিয়ে যাওয়া সম্ভব হয়। গেল বছরের প্রাপ্তি অপ্রাপ্তির দোলাচলে শুরু হলো আরও একটি নতুন বছর। সাধারণ মানুষের প্রত্যাশা, অতীতের না পাওয়ার আক্ষেপগুলো বন্দি থাক ফেলে আসা খেরো খাতায়, আর তাতে নতুন করে লেখা হোক প্রত্যাশার দিনলিপি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে মেট্রো রেল ভ্রমণ করেছেন রাজধানীবাসী। ঢাকার বাইরে থেকেও মেট্রোতে চড়তে এসেছেন কেউ কেউ। দেশের বুকে মেট্রো রেলে চড়তে পেরে দারুণ খুশি নগরবাসী। বছরের প্রথম দিনেও গত কয়েকদিনের মতোই লম্বা লাইন ছিল আগারগাঁও এবং উত্তরা দিয়াবাড়ি স্টেশনে। যার আগের দিন টিকিট কেটে রেখেছেন তারা ভ্রমণ করতে পেরেছে স্বাচ্ছন্দ্যে। উৎসবমুখর পরিবেশে মেট্রো ভ্রমণ করে যাত্রীরা বলছে মন ভরছে না একবার চড়ে, কেউ কেউ একাধিকবারও চড়ছে মনের আনন্দে। দ্রুতই প্রথম 9টি স্টেশন খুলে দেওয়ার দাবিও জানিয়েছে যাত্রীরা। দর্শক, বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে মেট্রো রেল ভ্রমণ করেছেন রাজধানীবাসী। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও স্টেশনে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রুবেল, যাত্রীদের মধ্যে কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন? সিনথিয়া, আমি একটু কারেকশন করে দিয়ে দিই। সেটি হচ্ছে কি, আজকে যান্ত্রিক ত্রুটির কারণে এখন পর্যন্ত ঘুরেনি মেট্রোর চাকা। যেহেতু গতকাল রাত 31st নাইট গিয়েছে, সেইখানে আসলে ঢাকাবাসীর অতিরিক্ত উচ্ছ্বাসের কারণেই এই দুর্ভোগের ঘটনাটি ঘটেছে। মেট্রোর যে লাইনটি রয়েছে, আসলে উপরে যে বৈদ্যুতিক লাইন, সেই লাইনে বেশ কিছু ফানুস আটকে যাওয়ায় এখন পর্যন্ত সেটি সরাতে পারেনি। সেই অপসারণের কাজটি চলছে, যার কারণে এখন পর্যন্ত মেট্রো চলতে পারেনি। সকাল 8টা থেকে চলার কথা থাকলেও 10টা প্রায় বাজতে চললো। 2 ঘন্টার মধ্যে এখন পর্যন্ত মেট্রো চলতে পারেনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যারা রয়েছেন তারা আসলে সকাল থেকে আসলে কেউ 7টা বা কেউ বা তারও আগে এসে দাঁড়িয়েছেন লাইনে আগারগাঁও স্টেশনে, এবং উত্তরা স্টেশনে একই চিত্র, সবাই লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু মেট্রোতে আসলে আজকে এখন পর্যন্ত চড়তে পারেনি। কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 মিনিট আগে তারা একটা নোটিশ দিয়েছেন মেট্রো ট্রেন চলাচলে ওভারহেডে বৈদ্যুতিক লাইনের ফানুস আটকে যাওয়ায় মেট্রো ট্রেন সাময়িক বন্ধ রয়েছে, এবং সেটি তারা যখন শেষ তাদের লাইন থেকে যে ফানুস অপসারণ করতে পারলেই মূলত চালু করবে। যারা টিকিট কেটেছেন ইতিমধ্যে তারা আসলে হতাশ, যে বছরের প্রথম দিন তাদের যে আনন্দের স্মৃতি করে রাখতে চেয়েছিলেন মেট্রোতে ভ্রমণ করে, সেটি আসলে এখন পর্যন্ত অনিশ্চিতই বলা চলে। কখন এটি হবে সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিছুক্ষণ আগে আগারগাঁও স্টেশনের ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে কাজ চলছে, কতক্ষণ লাগে সেটি ঠিক নিশ্চিত করে তারা বলতে পারছে না।
আমরা দেখেছি যে আগারগাঁও স্টেশন থেকে শুরু করে আমাদের ক্যামেরায় আমরা যতটুকু দেখানোর চেষ্টা করি যে পাসপোর্ট অফিস পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের মতো লম্বা লাইন হয়েছে। অনেকেই আবার বিরক্ত হয়ে এই লাইন ছেড়েও চলেও গিয়েছেন যে আসলে বছরের প্রথম দিন তারা এটি আসলে তারা প্রত্যাশা করে, তারা ভেবেছিলেন যে বছরের প্রথম দিনটিকে তারা স্মরণীয় করে রাখার জন্য মেট্রোতে ভ্রমণ করবে এবং তারা একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে এখানে। আমরা দেখেছি যে সেই উৎসবের আমেজটি বিরাজ করছে, কিন্তু যেহেতু তারা এখন পর্যন্ত ভ্রমণ করতে পারেনি এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছে, সেটি নিয়ে তারা অনেকেই হতাশা প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন কিনা সেটিও এখন মোটামুটি অনিশ্চিত। তবে মেট্রো কর্তৃপক্ষ বলেছেন যে যত দ্রুত সম্ভব লাইনের এইসব জঞ্জাল অপসারণ করে দ্রুতই চালু করতে চেষ্টা করবেন তারা। এবং যারা দুঃখ প্রকাশ করেছেন যাত্রীদের কাছে যে যাত্রীরা যাতে একটু ধৈর্য ধরে বসেন, যেহেতু প্রথমত চালু হয়েছে আজকে যদি চতুর্থ দিন, সেহেতু যেসব ত্রুটিগুলি তারা সব সামনে পড়বে সেগুলো তারা সমাধান করে সামনের দিনগুলিতে মেট্রো নির্বিঘ্নে চালানোর প্রস্তুতি রাখছে। এই ছিল আমার কাছে আগারগাঁও স্টেশন থেকে সবশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ আগারগাঁও স্টেশন থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। দেশজুড়ে বই উৎসব আজ। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। বিগত 2 বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে, তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। আনুষ্ঠানিকভাবে 2023 শিক্ষাবর্ষের বই উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিটি শ্রেণীর একজন করে শিক্ষার্থীর হাতে এক সেট করে বই তুলে এই উৎসবের উদ্বোধন করেন তিনি। আর আজ সারা দেশে একযোগে বই উৎসব অনুষ্ঠিত হবে। তবে উৎসব করে বই বিতরণ করা হলেও 2023 সালের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ প্রাথমিক ও মাধ্যমিকের অনেক বই এখনো ছাপাই হয়নি। এমনকি জটিলতার কারণে বেশ কিছু উপজেলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অনেক শিক্ষার্থী বই পাবে কিনা সেই শঙ্কাও রয়েছে। দর্শক, বই উৎসবের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বই উৎসবে শিক্ষার্থীদের উপস্থিতি ও উচ্ছ্বাস কেমন দেখছেন? সিনথিয়া, আসলে আজকে কিন্তু বই উৎসব তার আনুষ্ঠানিকতা অর্থাৎ আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি গতকালকে প্রধানমন্ত্রী গণভবন থেকে করে দিয়েছেন। সেই অংশ হিসেবে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ, সেখানে এই যে উৎসবটি সেটির যে আনুষ্ঠানিকতা অর্থাৎ শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয় সেটি কিন্তু হবে। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন তাদের শিক্ষকদের সঙ্গে এবং তাদেরকে এই যে বই উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটির মাধ্যমে কিন্তু সেই বইগুলোকে পৌঁছে দেয়া হবে। একটি বিষয় বলে রাখি যে এইখানে যারা এসেছেন তাদের কাছে কিন্তু পুরো সেট বই তুলে দেওয়া হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন গণশিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে, গণশিক্ষা মন্ত্রণালয়ের। তারা জানিয়েছেন এইখানে যারা এসেছেন তাদেরকে সবগুলো বই দেওয়া হবে। তবে বই ছাপার কাজ কিছুটা বিলম্ব হওয়ার কারণে কিন্তু সারা দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু আজকে সব প্রতিটা বিষয়ের যে বইগুলো সেটি দেয়া কিন্তু সম্ভব হবে না, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা বলছেন যে এই মাসের মধ্যে কিন্তু যে সকল বইগুলো বাকি থাকবে সেই বাকি বইগুলো প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে। এবং যেহেতু আজকে বছরের প্রথম দিন, আগামীকাল থেকে যেহেতু শিক্ষাক্রম শুরু হবে শিক্ষার্থীদের স্কুলে স্কুলে, সেই অংশ হিসেবে কিন্তু আজকে মূলত তাদেরকে যে বইগুলো সেই বইগুলো পৌঁছে দেওয়া হচ্ছে যেন আগামীকাল থেকে শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষে গিয়ে তাদের যে ক্লাসগুলো সেগুলো তারা নিতে পারে, ক্লাসগুলো করতে পারে। সেজন্য আজকের এই বই উৎসব করা হচ্ছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বই উৎসবের সর্বশেষ। পরবর্তী সংবাদে দর্শকদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আর কিছুক্ষণের মধ্যে মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সহ বিশ্বের 10 দেশের 17টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের আসরে থাকছে প্রায় 350টি স্টল। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, তবে সাপ্তাহিক বন্ধের দিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। এছাড়া মেলায় যাতায়াতের সুবিধার জন্য গেলবারের মতো ব্যবস্থা থাকছে শাটল সার্ভিসের। আবারও নববর্ষের খবর।
দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে চলছে ইংরেজি বর্ষবরণের উৎসব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শীত কুয়াশায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে দেশ জুড়ে। এতে খেতে খাওয়া ছিন্নমূল মানুষ পড়েছেন বিপাকে। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। চুয়াডাঙ্গায় সময় মতো কাজে যেতে না পেরে কষ্টে আছে শ্রমজীবী মানুষ। কুয়াশায় নষ্ট হচ্ছে জমির ফসল ও ধানের চারা। দিনাজপুরের হিলিতে বিপাকে আছে নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্র ও অসহায় মানুষ। এদিকে ঘন কুয়াশায় 5.5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে, তবে ঘাটে নেই যানবাহনের চাপ। বৃষ্টির মতন পানি পড়ছে আর কি, এইটা রোগ বলাই একটু বৃদ্ধি পাচ্ছে আর কি, মানুষ কাজকর্ম করতে পারছে না। শীতে কষ্ট বেশি, আমাদের কম্বল দিতে হবে, আমরা গরিব মানুষ, আমরা কিনতে পারিনি। অনেক ঠান্ডা, কুয়াশার জন্য সামনে দেখা যায় না। আজকে 2 দিন থেকে কুয়াশা সেইরকম করতেছে, কুয়াশার জন্য গাড়ি চলা যাবে না। শীত ও ঘাটের পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, শীত ও ঘাটের বিস্তারিত আমাদেরকে জানাবেন। সিনথিয়া, গত কয়েকদিন ধরে কিন্তু ঘন কুয়াশা পড়ছে এবং এ কারণে ছিন্নমূল মানুষ যারা রয়েছে, নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, যারা কাজ করে খাচ্ছে, তাদের কিন্তু শেষ নেই। এদিকে পাটুরিয়া দৌলতের নৌপথে গত 7 দিন ধরে কিন্তু গভীর রাত থেকে সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকছে। আজকেও রাত 2টা থেকে ভোর 7:30 পর্যন্ত টানা বন্ধ ছিল এবং তারপরে 10 মিনিট চালু হওয়ার পর আবার কিন্তু বন্ধ হয়ে যায়। এখন আমরা সর্বশেষ খবর নিয়েছি, বিআইডব্লিউটিসি ঘাট শাখার কর্মকর্তারা বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি সার্ভিস আবার শুরু হবে। আমরা দেখেছি যে এই এখন পর্যন্ত ঢাকা পাটুরিয়া মহাসড়কে যে সকল যানবাহন চলাচল করছে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে তারা চলাফেরা করছে, অর্থাৎ 200 গজ দূরেও কি এটা কিন্তু ঘন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এ কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে সকল ধরনের নৌযান দুর্ঘটনা এড়াতে তারা এই সবসময়ই কিন্তু যখন অস্পষ্টতা দেখা দেয়, বাতি যখন দেখা যায় না, তখনই কিন্তু ফেরি সার্ভিস বন্ধ রাখে। আমার কাছে এই ছিল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সিনথিয়া। ধন্যবাদ জাহাঙ্গীর আলম বিশ্বাস জানাচ্ছিলেন মানিকগঞ্জ থেকে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের ইট তুলে নিজের বাড়ি নির্মাণ কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ফলে সড়কটি দিয়ে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এজন্য চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সড়কটির দ্রুত সংস্কার সহ ইউপি সদস্যের শাস্তির দাবি জানিয়েছেন তারা। আব্দুল আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে খেজুরতলা থেকে করফা পর্যন্ত 3.5 কিলোমিটার কাঁচাপাকা এই সড়ক 3-4 বছর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ইটের সোলিং দিয়ে নির্মাণ করা হয় সড়কটি। তবে সম্প্রতি সড়কটি থেকে ইট তুলে নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। তাদের অভিযোগ, 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির তালুকদার তার লোকজন দিয়ে ওই সড়কের ইট উঠিয়ে টমটমে ভরে বাড়িতে নিয়ে যান এবং ওই ইট ব্যবহার করেন তার বাড়ির নির্মাণ কাজে। ফলে এই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে পড়েছেন এলাকার শত শত মানুষ।
আর এই ইউপি সদস্যের বিরুদ্ধে কেউ মুখ খুললে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। টমটম ভরে এই রাস্তা থেকে বাড়ি ইটনেসে হয়তো 20 থেকে 50 গাড়ি। এই যত ছোট ছোট রাস্তা আছে এত নিয়েও কাজ এরকম করে। এই বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করে বলেন, এলজিইডির জায়গা প্রকল্পের অধীনে নতুন করে আবার সড়কটির উন্নয়ন কাজ করা হবে, তাই ইট তুলে সড়কের পাশে রেখেছেন তিনি। আমি পিএ অফিসে একটা লিখিত দিয়া যে কয়েকখানি ইট আমি উঠাইছি সেই কয়েকখানি ইট আবার ওই রাস্তার পাশেই রাখছি। এদিকে সরকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এই মুহূর্তে রাস্তাটির সংস্কারের জন্য সরকারের কোনো বরাদ্দই দেয়া হয়নি। ইউনো স্যার বরাবরে একটা আবেদন করেছিলেন মাটি কাজ করে আবার ইট বিছাবেন, সেই আবেদনের প্রেক্ষিতে তাকে অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন তার বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা কাজ বন্ধ করে দিয়েছি এবং তাকে আবার পুনরায় ইট বিছিয়ে দিতে বলা হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার সহ অভিযুক্ত ইউপি সদস্যের শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। মৌসুমী রহমান, RTV। স্কুল ভবন ও তার আশেপাশে 300-র বেশি মৌচাক বসেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে। মৌমাছির ভোঁ ভোঁ শব্দ ও উড়াউড়িতে মুখর থাকে বিদ্যালয়ের আশপাশ। এসব চাক থেকে মধু সংগ্রহ করে স্থানীয়রা লাভবান হলেও বিপাকে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীরা। মৌমাছির ভয়ে স্কুলে আসছে না অনেক শিক্ষার্থী। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভবনের কার্নিশ, জানালার সানশেড, বারান্দা, এমনকি ছাদেও ঝুলছে মৌচাক। চরাঞ্চলের এই বিদ্যালয় ভবন সহ চারপাশে শিমুল ও কাঁঠাল গাছেও বাসা বেঁধেছে মৌমাছি। এ যেন মৌমাছির রাজ্য। এই চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার 14 ঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকার। এর মধ্যে 300 থেকে 350 চাক বেঁধেছে মৌমাছির দল। মৌচাক থেকে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন স্থানীয়রা। আমার বাড়িতেই 5-7 গাছ, এটা কাঁঠাল গাছ, সব মিলে আর কি 400-500-600 মতো হবে। আশ্বিন কার্তিক মাসে আসে, এটা মনে করেন ফাল্গুন মাস পড়লে তখন চলে যায়। 1-1.5 মণ 2 মণ 2.5 মণ করে মধু কাটে। কিন্তু মৌমাছির ভয়ে বিদ্যালয়ে আসে না শিক্ষার্থীরা। পথ চলাচলেও রয়েছে ঝুঁকি। স্কুলে আসলে কামড়ায়, আমরাও ভয় পাই। এই যে দেখেন লাগছে, এই যে বসাইছে, এই যে দেখেন। অন্যান্য বছরের তুলনায় এবছর মৌচাকের সংখ্যা আর কি অনেক বেশি দেখা যাচ্ছে। বিদ্যালয়টির আশপাশের চরাঞ্চলে সরিষার ব্যাপক চাষ হয়েছে। আর সরিষা ফুলের টানে মৌমাছিরা স্কুল সহ আশপাশের এলাকাতে বাসা বাঁধে। এতে সরিষার সঙ্গে মধুর উৎপাদনও ভালো হবে বলে মনে করছেন এই কর্মকর্তা। এখানে যেহেতু প্রচুর সরিষা উৎপাদন করা হয়, অনেক দূর থেকে এই সরিষাগুলোর মধু মৌমাছিরা কালেকশন করে, এই জন্যই প্রাকৃতিকভাবে তাদের সংখ্যা বৃদ্ধি ঘটেছে। এটা আমাদের জন্য একটা ভালো খবর। প্রতি বছর নভেম্বর মাসে বাসা বেঁধে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে মৌমাছির দল। নাদিরা সুলতানা, RTV। বাংলাদেশ ব্রয়লার পরিচালক কল্যাণ অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন হয়েছে। সিদ্ধিরগঞ্জের একটি কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামীম মিয়ার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মিরসরাইয়ের কাটাছাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, সংগঠনের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নূর নবী সহ অনেকে। আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়। সকালের সংবাদে পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।